আজকে আমরা ম্যাথগুলো ধরি। সূত্রগুলো দেখছো তো নাকি? টাইম ভ্যালু অফ মানি, একদম প্রথম অঙ্ক থেকে আমরা শুরু করি। ক্যালকুলেটরটা বের করো। ফাইন্যান্স করার জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটরটা মাস্ট। এইখানে দেখো, ইচ অফ দ্য কেস শো দ্য ফলোয়িং টেবিল। প্রত্যেকটা কেসের ক্ষেত্রে নিচের টেবিলটা ফলো করতে বলছে। ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, অর্থাৎ তোমাকে ফিউচার ভ্যালু বের করতে বলছে। ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু, তোমাকে রাশি করে বুঝতে হবে যে এখানে কি কি দেওয়া আছে আর কি বের করতে বলছে। তো ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু, তো ফিউচার ভ্যালুর সূত্র এখানে আমরা জানি না। আর এখানে কেস কয়টা? এ বি সি ডি, চারটা কেস আছে, অর্থাৎ চারটা ক্ষেত্রে কি হয়েছে। ইন্টারেস্ট রেট দেওয়া আছে 12%, নাম্বার অফ পিরিয়ড কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। অর্থাৎ এইখানে ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ফ্যাক্টরটা তোমাকে বের করতে বলছে। তো ফিউচার ভ্যালু অফ অ্যান অ্যানুইটি ফ্যাক্টর বের করতে বলছে। আমরা ফিউচার ভ্যালু অফ এ লামসামের ফর্মুলাটা কি জানি? এক নাম্বার, এই যে দেখো, ফিউচার ভ্যালু সমান সমান হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো এখানে হেয়ার আই সমান সমান কি? ইন্টারেস্ট রেট, এবং এন সমান সমান হচ্ছে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার। তো এই যে ফিউচার ভ্যালু অথবা প্রেজেন্ট ভ্যালু, দুইটার যে কোনো একটা মান কি আমাদের এই অঙ্কে দেওয়া আছে? দেওয়া নাই। আমাদেরকে শুধু ফ্যাক্টর বের করতে বলছে। যখন ফিউচার ভ্যালু ফ্যাক্টর বের করতে বলবে, তখন এই যে এইটুকুন গণনা করলেই ফ্যাক্টর পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এইটুকুন গণনা করলেই ফ্যাক্টর পাওয়া যায়। তাহলে এই যে পার্ট বি এর নাম্বার 1, 1 নাম্বার অঙ্কটাতেই আমাদের সেই ফ্যাক্টরটা বের করতে বলছে। এই যে দেখো, ফিউচার ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর। তাহলে তখন যখন এটা বের করতে বলবে, তখন ফিউচার ভ্যালু সূত্রটা আমরা জানি। প্রেজেন্ট ভ্যালু দেওয়া নাই জন্য প্রেজেন্ট ভ্যালুটা লিখবো না, শুধু এইটুকুন মান বসায় গণনা করলে ফ্যাক্টর পেয়ে যাব। তাহলে দেখো, কেস 1 নাম্বার অঙ্কের কেস এর ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে কত? 12%, আর পিরিয়ড দেওয়া আছে কত? 2%। অতএব এই কেস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে ফিউচার ভ্যালু ফ্যাক্টর সমান সমান পিভি আর লিখবো না, শুধু 1 প্লাস আই টু দি পাওয়ার এনটা লিখবো। আর ডান সাইডে লিখে নেবো একটা টান দিয়ে হেয়ার। এখানে আই সমান সমান কত পার্সেন্ট? 12%। 12%টা এভাবে লিখতে পারো, একে 100 দ্বারা ভাগ দিলে 0.12, একই কথা। আর এন সমান সমান দেওয়া আছে কত? 2 ইয়ার্স। ওকে, তাহলে মানটা বসাই। 1টা তো ফর্মুলার, প্লাস আয়ের মান কত? 0.12, পাওয়ার কত? 2। তাহলে এইটা এখন আমরা ক্যালকুলেটারে চাপ দেই। দেখো, 1 প্লাস 0.12 যোগ করলে কত হবে? 1.12। এর উপরে পাওয়ার দাও 2 দিয়ে ইকাল টু চাপো, দেখো চলে আসলো 1.2544। এইটাই হয়ে গেল। তাহলে এটা কেস এ করলাম। এখন বি সি ডি তুমি পারবে না? একই কথা, বির বেলায় বলছে ইন্টারেস্ট রেট 6%। তাহলে 6% হলে আমরা এই যে ফিউচার ভ্যালু ফ্যাক্টর, এটা বের করবো কীভাবে? 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে অবশ্যই লেখা নিবে উইনো, আমরা জানি। তো সূত্রটা তো আমরা জানি বিধায় লিখছি, তাই না? তাহলে এখানে আই সমান সমান কত দেওয়া আছে? 6%, অথবা 6কে 100 দ্বারা ভাগ দিলে কত হয়? দেখো 0.06, আর 0.6 দিলে কিন্তু সেটা 60% হয়ে গেল, এটা মনে রেখো এগুলো। আর এন সমান সমান এখানে 3। তাহলে এই যে এখানে মান বসাও, 1 প্লাস 0.06, পাওয়ার হলো আমাদের 3।
তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। এই যে 1.06, এটার উপরে পাওয়ার দিব কত? 3, দিলে কত হবে? 1.1910, এটা বের হয়ে গেল। তাহলে বির বেলায় বের হলো এটা। এবার সি আসো, সির বেলা ওই ফিউচার ভ্যালু ফ্যাক্টর সমান সমান কি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে আয়ের মানটা কত? 9%। 9% সমান সমান 0.09, আর এন সমান সমান কত? 2। তাহলে এখানে মান বসায় দাও। অঙ্ক কিন্তু খুবই সহজ, ধীরে ধীরে বুঝবা, ধীরে ধীরে আয়ত্তে আনবা। 9 পাওয়ার হচ্ছে আমাদের কত? 2। তাহলে এখানে কত হয়? 1.09 পাওয়ার হবে কত আমাদের? 2। ব্যাস, এটা আসতেছে 1.1881। তো প্রথমে প্রাথমিক অঙ্ক এগুলো খুবই সহজ অঙ্ক, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের কঠিন অঙ্ক আগাবে। তাহলে এ বি সি গেলাম, ডি আর নাই করলাম, পারবা তো? এখন চলো প্রবলেম 2। প্রবলেম 2, আর এখানে বিষয়টা হচ্ছে কি, রাশি পড়ে সুন্দর করে বোঝা। প্রথম অবস্থা হয়তো ইংলিশ ভার্সন তোমার সমস্যা হতে পারে, এই 2-1 মাস ট্রাই করলে রেগুলার সব প্রবলেম সলভ হয়ে যাবে। তোমাকে চেষ্টা করতে হবে বেশি। আচ্ছা, প্রবলেম 2 কি বলছে? ইফ ইউ ডিপোজিট টাকা 50,000, যদি তুমি 50,000 টাকা ডিপোজিট করো ইন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক। কোথায় করলা? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে। হুইচ ওয়াজ পেইং 10% rate of interest on a 10-year time deposit. How much would the deposit grow at the end of 10 years? এই কথাটার অর্থটা কি দাঁড়াচ্ছে? যদি তুমি এখন 50,000 টাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে 10% সুদে 10 বছরের জন্য বিনিয়োগ করো, তাহলে 10 বছর পর তারা তোমাকে কত টাকা দেবে? এই রাশিটা হচ্ছে রাশি পড়ে তুমি সবার আগে লিখবা হেয়ার বা গিভেন দ্যাট। মানে এখানে কি দেওয়া আছে? গিভেন দ্যাট। রাশিতে কি দেওয়া আছে? রাশিতে দেওয়া আছে কিন্তু ডিপোজিট করতেছো কত? 50,000। তাহলে এটা কি এখন বর্তমানে যেটা ডিপোজিট করতেছো সেটা বর্তমান মূল্য না? তার মানে এই যে পিভি দেওয়া আছে কত? 50,000। ইন্টারেস্ট রেট কত? 10%। তাহলে যে আয়ের মান কত? 10%। 10% লেখাও যে কথা, 0.10 লেখাও একই কথা। এবং নাম্বার অফ দ্য পিরিয়ড কত? 10 ইয়ার্স। তাহলে এন সমান সমান 10 ইয়ার্স। ফিউচার ভ্যালুটা কত? দেখো, হাউ মাচ ডিপোজিট উড দ্য ডিপোজিট গ্রোথ অ্যাট দ্য এন্ড অফ দ্য 10 ইয়ার্স। এই কথাটার অর্থ কী দাঁড়াচ্ছে? 10 বছর পর কত টাকা জমছে। তাহলে আমাকে জিজ্ঞেস করলো কি? আমাকে জিজ্ঞেস করলো 10 বছর পর কত টাকা জমবে। তাহলে 10 বছর পরের ঘটনা বর্তমান না ভবিষ্যৎ? তাহলে ভবিষ্যৎ। তার মানে এই যে ফিউচার ভ্যালু ইকুয়াল টু হট, তার মানে ফিউচার ভ্যালুটা কত সেটা আমাকে জানতে চেয়েছে। এখন দেখো তো, এই যে এখানে গিভেন দ্যাটে যে যে মান আছে, এটা কি কোনো অ্যানুইটিতে সূত্র বসবে? অ্যানুইটির সূত্র বসবে না। অ্যানুইটির সূত্র আসলেই কিস্তি আসবে। এখানে তো কিস্তি না, এখানে একদম গচ্ছিত টাকা 50,000 টাকা লাগছে। তার মানে এটা লামসামের সূত্র না? এটা কোন লামসামের সূত্র পড়বে? ফিউচার ভ্যালু অফ লামসাম অ্যামাউন্ট। তার মানে ফিউচার ভ্যালু 1 নাম্বার সূত্রটাই। তাহলে এখানে আমরা লিখবো উই নো ফিউচার ভ্যালু সমান সমান এই যে পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। তো পিভির মান কত? 50,000 লিখলাম, ব্র্যাকেট দাও, 1 প্লাস আয়ের মান লিখবো 0.10, এবং এনের মান কত আমাদের? পাওয়ার হবে 10। তাহলে এখানে দেখো 50,000 গুণন এই যে এইটুকুন ক্যালকুলেশন করলে ফ্যাক্টরটা পাবো না? একটু আগে ফ্যাক্টর বের করা শিখলাম। তাহলে যে 1.10 পাওয়ার হবে 10, দিলে কত আসতেছে দেখো আমাদের? 2.5937। এটাকে গুণন দেবো কত? 50,000, দিলে পরে আসবে দেখো 1,29,687 টাকা। 87 টাকা। তাহলে আমাদের আসতেছে 1,29,687। এটা টান দাও। এর মানে কি? আজকের 50,000 টাকা 10 বছর পরে 1,29,687 টাকা সমান 10% সুদে ইন্টারেস্ট রেটে আমাদেরকে ব্যাংক কী করবে? তার মানে অনেকে যে ডিপিএস করে না, ফিক্সড ডিপোজিট
করে, তাহলে ফিক্সড ডিপোজিট যদি কেউ করে 10 বছরের জন্য 10% হারে সুদ ব্যাংক দেয়, তাহলে 10 বছরে কিন্তু 50,000 টাকা তার বেড়ে 1,29,000 টাকা হয়ে যাচ্ছে, মানে দ্বিগুণেরও বেশি। 50,000 টাকা যদি ব্যাংকে রাখে এখন, হ্যাঁ 10 বছর পর সেটা এত হয়ে যাবে। হ্যাঁ, এই লাভের আশাই তো মানুষ ডিপিএস করে, তাই না? ডিপিএস ডিপোজিট যেটাই বলো সে করে। তাহলে এটা একটা ফাংশন গেল। তাহলে এই অঙ্কটা কি বুঝতে সমস্যা হলো? এখন এই কোশ্চেনগুলো হয়তো এক এক সময় এক এক অ্যাঙ্গেল থেকে বলবে, তোমাকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার এখানে বলছে মিস্টার সায়েম প্লেস হিজ সেভিংস অফ টাকা 10,000 ইন 2 ইয়ার টাইম পিরিয়ড স্কিম, আচ্ছা, অফ HSBC ব্যাঙ্ক হুইচ ইল্ড 12% ইন্টারেস্ট কম্পাউন্ড সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি কথার অর্থ বোঝো, বছরে 2বার সুদ দেয়া। ঠিক আছে, সেমি অ্যানুয়ালি মানে বছরে 2বার, তার মানে 6 মাস পর পর। এটাকে আর একটা নাম আছে, অল্টারনেটিভ বা সমার্থক বলতে পারো, সেটা হচ্ছে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর। আর যদি বলে মান্থলি, তাহলে বছরে কয়বার? 12বার, বছরে মাস 12টা। যদি বলে বাই মান্থলি, তাহলে কি হবে? 2 মাস পর পর। 2 মাস পর পর হলে বছরে কয়বার হবে? 6বার। এরপরে যদি বলে কোয়ার্টারলি, তাহলে কি 3 মাস পর পর, তোমার বছরে কয়বার হবে? 4বার। একটা বছরে 4টা কোয়ার্টার। তো এরকমভাবে দেওয়া থাকবে। উইকলি বলা থাকলে বছরের সপ্তাহ কয়টা? 52টা সপ্তাহে তোমার বছর হয়, তাহলে 52। ডেলি বললে কত? 365 দিন। এই তো। তো এইখানে আমাদের গিভেন দ্যাটটা লিখে ফেলি যথারীতি। গিভেন দ্যাট বা হেয়ার, এখানে আমাদের কিন্তু প্রেজেন্ট ভ্যালু দেখো দেওয়া আছে কত? 10,000 টাকা। প্রেজেন্ট ভ্যালু পিভি সমান সমান 10,000 টাকা। আর ইন্টারেস্ট রেটটা কত? 12% বলছে না? এই যে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট, এটাকে সংক্ষেপে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? আই দ্বারা। এটা সমান সমান 12%। 12%কে সংক্ষেপে 0.12। এরপরে দেখো এখানে নাম্বার অফ দ্য পিরিয়ড এন, নাম্বার অফ দ্য ইয়ার এন, এটা কয় বছরের কথা বলছে? 2 ইয়ার্স। আর বছরে কয়বার সুদ দেবে? এই যে নাম্বার অফ, এখানে এই বইয়ে এনের মানটা অ্যাভয়েড করছে, আমি এন সহ শিখালাম, তাহলে তোমার সুবিধা হবে। নাম্বার অফ কি? পেইং ইন্টারেস্ট, এটাকে সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করব, সমান সমান 2বার। ওই যে সেমি অ্যানুয়ালি। হ্যাঁ, সেমি অ্যানুয়ালি হচ্ছে কত? হ্যাঁ, এই যে বলে দিছে, আন্ডারলাইন করে দিলাম, সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি শব্দের অর্থটা কি? বছরে 2বার দিচ্ছে। তাহলে এটা যদি দেয়, তাহলে এখানে দেখো তো আমরা এই সাইডে সব লিখে ফেললাম। আর আমাদের ফিউচার ভ্যালু সমান সমান কি? ফিউচার ভ্যালু কি দেওয়া আছে? পাইছি না। তার মানে ফিউচার ভ্যালু এফবি সমান সমানই হচ্ছে হোয়াট। তাহলে এখন দেখো আমি যে 6টা সূত্র লিখে দিছি, ওই 6টা সূত্রে কি কোথাও এম ব্যবহার করছি? আচ্ছা, এম ব্যবহার করিনি, এ নিয়ে ভয় পাওয়ার কিছু নয়। ওই 6টা সূত্র যখন তোমার মনে থাকবে, তুমি শুধু মনে রাখবা যখন কোনো অঙ্কে এম এর মান আসবে, তখন এই সূত্রগুলোতে যেখানে যেখানে আই থাকবে বা ইন্টারেস্ট রেট থাকবে, এটাকে কোনো বইয়ে আই, কোনো বইয়ে আর দ্বারা প্রকাশ করছে, তার নিচে সে ভাগ আকারে বসবে এবং সময় নাম্বার অফ ইয়ার এনের সাথে গুণন আকারে বসবে। এইটুকুন বসায় দিলে সূত্র ক্লিয়ার। ঠিক আছে, তৈরি হয়ে গেল সূত্র। তাহলে এখানে আমরা লিখব উইনো, এই যে ফিউচার ভ্যালু সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সেম সূত্র লিখলাম, কিন্তু আগের অঙ্কে এম ছিল না, এই অঙ্কে এম আছে। সেই জন্য এই যে এখানে একটা আই আছে, এই আইয়ের নিচে এম দিব, আর এই এনের সাথে এম গুণন। ওইখানে গুণন আকারে থাকবে, আর এখানে ভাগ আকারে থাকবে, ব্যাস শেষ। এবার মান বসাও। প্রেজেন্ট ভ্যালুর মান কত? 10,000 টাকা না? 10,000 টাকা। ব্র্যাকেট দাও 1 প্লাস আয়ের মান হচ্ছে 0.12।
এম এর মান কত 2, আর এন এর মান কত আমার এখানে দেওয়া আছে 2 গুণন এম এর মানও 2, ব্যাস। তাহলে এখানে দেখো কত আসে 10,000 গুণনে যে 1 প্লাস 0.06 পাওয়ার হবে কত 4। এখন ক্যালকুলেটর চাপো, 1 প্লাস 0.06 যোগ করলে 1.06, এটার উপরে পাওয়ার দিব কত 4, দিলে দেখো আমার আসতেছে 10,000 গুণন 1.26247696। এখানে অনেকগুলো মান আসলো, তুমি 4 ঘর পর্যন্ত নিলেই এনাফ, ঠিক আছে। এটার সাথে গুণন 10,000 দিলে দেখো আসতেছে আমার কত 12,624 টাকা 76 পয়সা, 25 টাকা দিলাম, যাও পয়েন্ট অ্যাভয়েড করলাম। এভাবে আমাদেরকে ফিউচার ভ্যালুটা গণনা করা যাচ্ছে। তাহলে এটা কি সহজ না, কঠিন কি কোনো কিছু? জাস্ট একটু ক্যালকুলেশন, সূত্রটা ধরে সূত্র বসায় মানটা বসায় ক্যালকুলেশন করতে পারলে হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো শেখার আগে সবার আগে যে দায়িত্বটা সেটা হচ্ছে কি কোশ্চেন পড়ে বোঝা, যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। এখন কি দেওয়া আছে এবং কি বের করতে হবে এই উদ্দেশ্যে আমার ওই বেসিক 6টা সূত্র থেকে ফাইন্ড আউট করতে হবে যে কোন সূত্রটা বসাবো। সেই সূত্রটা বসায় মান বসায় ক্যালকুলেশন করলাম, অঙ্ক শেষ, একদম ইজি অঙ্ক। এগুলো কিন্তু অনেকে প্রথম অবস্থায় না বুঝে অঙ্ক করতে যায়, মুখস্থর মতো করতে যায়, তখন তাদের অনেক কঠিন মনে হয়। তো এখানে গণিত জিনিসটাই এমন, এখানে না বুঝে কখনো এটা মুখস্থর মতো করা যাবে না, আগে বোঝা, অনুধাবন করা। ধীরে ধীরে আমরা গ্রাজুয়ালি সহজ থেকে কঠিনের দিকে যাব। এখন দেখি 4 নম্বর অঙ্কটাই কি বলছে আমাদের। আচ্ছা, ইফ বব অ্যান্ড জডি কম্বাইন দেয়ার সেভিংস অফ টাকা 1260 টাকা অ্যান্ড টাকা 975 রেসপেক্টিভলি, এ কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে? ওরা দুজন ব্যক্তি আছে, দুজন ব্যক্তি, একজনের টাকা কত 1260 আর একজনের কত 975, এই দুইটা বিনিয়োগ করবে। অ্যান্ড ডিপোজিট দিস অ্যামাউন্ট ইনটু আ জয়েন্ট অ্যাকাউন্ট দ্যাট পে 2% অ্যানুয়াল ইন্টারেস্ট। তারা একটা জয়েন্ট অ্যাকাউন্টে দুজন এই টাকাটা জমা রাখবে, কত পার্সেন্ট সুদে? 2% অ্যানুয়াল সুদে। আচ্ছা, কম্পাউন্ড মান্থলি, এবার বলছে যে কম্পাউন্ড মান্থলি, কথাটার অর্থ কি? ওই অ্যাকাউন্টে ওই ব্যাংক প্রত্যেক মাসেই সুদ দেবে, প্রত্যেক মাসে সুদ দেবে। আচ্ছা, তার মানে বছরে কয়বার দেবে? প্রত্যেক মাসে 2বার। মান্থলি বললাম, প্রত্যেক মাসে একবার, তাহলে বছরে 12 বার। তো 2 বার আবার কই থেকে শুনলা? কম্পাউন্ড মান্থলি, তার মানে মান্থলি মানে প্রত্যেক মাসে। তুমি যদি একটা বাসা ভাড়া ওঠো, মান্থলি ভাড়া দাও না, তাহলে বছরে কয়বার ভাড়া পে করতে হয়? 12 বার। এই তো, হোয়াট উইল দ্য অ্যাকাউন্ট ব্যালেন্স বি আফটার 4 ইয়ার্স। এবার অ্যাকাউন্ট 4 বছর পর ওই অ্যাকাউন্টে গিয়ে কত টাকা জমা হবে সেটা বলছে। তাহলে আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু প্রথমে বিনিয়োগ করলাম কত, এখন দুজন মিলে বিনিয়োগ করলো কত টাকা, সেটাই হচ্ছে আমাদের মেইন চিন্তার বিষয়। তাহলে এখানে পার্ট বি এর 3 নাম্বার আমরা লিখবো এখানে হেয়ার প্রেজেন্ট ভ্যালু সমান সমান কত হবে আমাদের? 1260 প্লাস 975 যোগ করো কত হয়? আর ইন্টারেস্ট রেট আই সমান সমান হলো 2% সমান সমান 0.02, কত হয়েছে? তাহলে 2235 টাকা হচ্ছে আমাদের বর্তমানে জমা দিলাম, এবং আই ইন্টারেস্টের মান হচ্ছে এইটা, এবং এন সমান সমান এখানে দেওয়া আছে কত 4 ইয়ার্স। আচ্ছা, আর এম সমান সমান কত আসবে? 12। এই যে এখানে যে সলভ করছে ওরা এম এর মানটা ব্যবহার করেনি, না করে করছে, কিন্তু আমরা এম এর মানটা ব্যবহার করে করব, তাতে ইজি হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে আসলো কত? 12। ওকে, এখন এই ফিউচার ভ্যালু সমান সমান কি হোয়াট, এটাই বের করতে বলছে। তাহলে এই যে এখানে লিখি উই নো ফিউচার ভ্যালু সমান সমান তোমার হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই টু দি বার এন, কিন্তু এখানে আই টু দি বার এন, এখানে এম আছে বিধায় এর নিচে একটা এম, এখানে একটা এম। এখন মানগুলো বসাই দেই। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2235 টাকা, আর এখানে 1 প্লাস আয়ের মান হবে আমাদের কত
0.02 ডিভাইডেড বাই এন এর মান হবে, এম এর মান হবে হচ্ছে আমাদের কত 12, এন এর মান হচ্ছে কত 4 গুণন এম এর মান 12। 12। তাহলে এখানে 2235, এখানে 1 প্লাস 0.02 ভাগ 12 দিলে কত হয় দেখো তো? দূর 1 কই পাও, 0.12 ভাগ দাও 12। 0.02 তো হ্যাঁ 0.02 ভাগ 12 0.02 ভাগ 12। এটা কিন্তু টু দি পাওয়ার এরকম আসতেছে। এইখানে দেখো এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটারে একটা -03 দেওয়া আছে না, এই কথাটার অর্থ হচ্ছে 3 ডিজিট পরে হচ্ছে আমাদের এই শূন্যটা আসবে, ঠিক আছে? তো এটা সঠিকভাবে বোঝার জন্য +1 দাও, ইকাল টু চাপ, ওই দেখো কত আসলো 1.001666667 আসলো না? হ্যাঁ, তাহলে এই 1টাকে আমি এক্সট্রা যোগ করে নিছি না মানটা বোঝার জন্য। তাহলে এইখানে হবে আমার এই যে 0.0016667। তাহলে আমি ওই যে 4 ঘর নিব, একটা 6 অ্যাভয়েড করে কি আমরা লিখতে পারি 1667 একটা নিলাম। হ্যাঁ। আচ্ছা, আর এখানে 4 গুণন 12 দিলে 4 বারং কত 48। এখন দেখো এই যে আমরা 1 সাথে যোগ করে নিছি না, প্লাস তো 1 আমাদের হবে, তার মানে কি 1 প্লাস 0.006 এটা হবে। তাহলে এটার উপর এখন পাওয়ার দিব কত 48। এই যে 48 পাওয়ার দিলে দেখো আমাদের এখানে আসতেছে 2235 গুণন 1.0832 গুণন 2235 দিই, ইকাল টু হবে আমাদের কত দেখো 2420 টাকা 98 পয়সা 21 টাকা দিতে পারি আমরা, পয়েন্ট অ্যাভয়েড করা। ওকে, তাহলে আসলে আমাদের হচ্ছে 2421 টাকা দিয়ে দিলাম। এ গেল কত আমাদের 3 নাম্বার গেল, 3 নাম্বার না, প্রবলেম 4। ও 4 করলাম এটা না। এখন আসো 5 নম্বরে দেখি কি বলছে। 5 নম্বরে বলছে হোয়াট উইল বি দ্য ব্যালেন্স অ্যাট আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাভিং 12,000 আফটার 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর পরে 12,000 টাকা কত হবে। কম্পাউন্ড অ্যাট দ্য রেট কত অফ 12% ইয়ারলি, আচ্ছা হাফ ইয়ারলি অর কোয়ার্টারলি। তার মানে এখানে রিকোয়ারমেন্ট কিন্তু 3টা, একটা কি যদি ইয়ারলি দেয় তাহলে কত, হাফ ইয়ারলি দিলে কত, আর কোয়ার্টারলি দিলে কত, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু এক অঙ্কে কয়টা রিকোয়ারমেন্ট, 3টাতে বলছে যদি ইয়ারলি দেয় তাহলে ভবিষ্যৎ মূল্যটা কত হবে, যদি হাফ ইয়ারলি দেয় তাহলে কত হবে, আর কোয়ার্টারলি দিলে কত হবে। তাহলে এই যে প্রবলেম 5, এইখানে আমরা এই সেটে লিখব হেয়ারে লিখবো হচ্ছে এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত 12,000 টাকা, এন এর মান কত 5 ইয়ার্স, ইন্টারেস্ট রেট কত 12%, 0.12, আর এখানে ফিউচার ভ্যালু সমান সমান দেওয়া আছে কত হোয়াট, আর এম এর মান একবার দেওয়া আছে কত, আচ্ছা এটা পরেই বসাই। এখন লিখি ইফ কম্পাউন্ড ইয়ারলি, তাহলে এখানে ফিউচার ভ্যালু সমান সমান কী হবে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, সরি পিভি ইন্টু, তাই না? তাহলে এখানে পিভির মান কত আমাদের 12,000, 1 প্লাস আইয়ের মান কত 0.12, আচ্ছা এন এর মান কত 5। তাহলে এখানে দেখো তো 1.12 পাওয়ার কত 5, তাহলে এখানে আসতেছে 12,000 গুণন 1.7623 গুণন দাও 12,000 দিলে তাহলে আসতেছে 21,148 টাকা। এই গেল ইয়ারলি। এইবার লিখব ইফ
কম্পাউন্ড হাফ ইয়ারলি। তো হাফ ইয়ারলি যখনই আসবে তখন এখানে কি আসবে, এম সমান সমান 2 আসবে না? অতএব এইবার ফিউচার ভ্যালু সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। কিন্তু এই যে এম থাকার কারণে ডিভাইডেড এখানে এম, এখানে একটা এম। এখন মান বসাই আমরা। তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু মান কত আমাদের? 12,000। 1 প্লাস প্লাস হচ্ছে আয়ের মান 0.12 ডিভাইডেড বাই 2, পাওয়ার হবে কত? এনের মান হলো আমাদের 5 গুণন 2। তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে আমাদের 12,000, 1 প্লাস 0.06, পাওয়ার হবে 5 দুগুণে 10। 12,000 1.06, পাওয়ার হবে কত? 10। আচ্ছা 1.79 গুণন দাও 1.7908। আচ্ছা এটা গুণন দিলাম আমরা 12,000, দিলে আসবে কত আমাদের? 21,490 টাকা। ব্যাস এটা হয়ে গেল। তাহলে এইবার ইফ কম্পাউন্ড কি কথা বলছে, কোয়ার্টারলি না কোয়ার্টারলি। কোয়ার্টারলি যদি হয় তাহলে এখানে এম এর মান কত? 4 না? ওই যে শিখেছি এম এর মান কত? 4। আচ্ছা তাহলে এখানে উই নো ফিউচার ভ্যালু সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই একটা এম, এখানে একটা এম। তাহলে পিভির মান 12,000, 1 প্লাস 0.12 ভাগ কত হবে এম এর মান? 4। এন এর মান কত আছে? 5 গুণন 4। তাহলে এখানে দাও 12,000, 1 প্লাস 12কে 4 দ্বারা ভাগ দিলে 0.03 হয়, 0.12 ভাগ হলো 4 দিলে দেখো 0.03, আর পাওয়ার হয়ে যাবে 4 5 20। তাহলে এখন এটার সাথে প্লাস 1 দিলে 1.03 আসতেছে। এর উপরে পাওয়ার দাও হচ্ছে তুমি 20 দিলে দেখো আসতেছে 12,000 গুণন 1.8061, এটা গুণন 12,000 দিলে হবে কত? 21,673। ব্যাস। তাহলে এই ক্যাটাগরির অঙ্ক কি পারবা? জি স্যার। এই ক্যাটাগরির অঙ্ক প্র্যাকটিস করবা। মোটামুটি 8 পর্যন্ত যতগুলো পারো, ঠিক আছে?